আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে এই করোনার মধ্যে সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, পরিবারের সাথেই আছো। আমিও আছি, আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। আমি রেবেকা সুলতানা লিপি, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ। আজ তোমাদের MA শ্রেণীর ছাত্রদের ক্লাস নিব। তোমাদেরকে আমি পড়াই 613 নাম্বার কোডের দক্ষিণ এশিয়ার মুসলমানদের ইতিহাস। প্রিয় ছাত্ররা, ইতোমধ্যে তোমরা তোমাদের শ্রেণী উপযোগী অনেকগুলো ক্লাস দেখেছ এবং আমি আশা করব যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় অনলাইনে ক্লাস নেওয়ার মাধ্যমে তোমরা উপকৃত হয়েছ। এর মধ্যে বিভাগ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং তোমাদের অনলাইনে শিক্ষার বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যেগুলো তোমরা পেয়েছো এবং আমি আশা করি অত্যন্ত সুচারুরূপে বাড়িতে থেকে নিজের মেধা দিয়ে সম্পন্ন করে সেই কাজগুলো ডিপার্টমেন্টে জমা দিয়েছ, বা যারা যারা এখনো জমা দিতে পারোনি তারা ইতিমধ্যে জমা দিয়ে দিবে। এবং তোমাদের পূর্ববর্তী মাস্টার্স যারা ছিল তাদের কিন্তু ফাইনাল পরীক্ষা চলতেছে। আশা করি তোমরা বাসায় বসে পড়াশোনা করবে এবং পরীক্ষার জন্য সুন্দর রূপে প্রস্তুতি নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে পড়াবো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম আমি আশা করি তোমরা সবাই শুনেছ এবং এটা শোনারই কথা, কারণ ব্রিটিশ ভারতে ইংরেজ শাসনের অন্যতম একটি বিখ্যাত নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ইংরেজ শাসনকে দীর্ঘস্থায়ী করার কৌশল হিসেবে ভারতে ইংরেজি ভাষাকে তথা ইংরেজি শিক্ষাকে অনেকটা বাধ্যতামূলক ঘোষণা দিয়ে ভারতীয় মুসলিম জাতিকে পশ্চাৎপদ করতে তৎপরতা চালায়। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই প্রবাদটি যেমন চিরসত্য এবং সর্বজন স্বীকৃত, ঠিক তেমনিভাবে ইংরেজরাও সেটি ভালো মতোই রপ্ত করতে পেরেছিল। কারণ পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন পরিবর্তনের জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সেই আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও একটা শিক্ষা ব্যবস্থা ছিল, একটা শিক্ষা নীতি ছিল। ওটা ছিল সামন্ত ব্যবস্থা। তাছাড়া এই শিক্ষা ব্যবস্থা তখনকার দিনের চাহিদার তুলনায় খাপ খাওয়ানো ছিল এবং সময়োপযোগী করার চিন্তা ভাবনা থেকেই সেটি বহুদিন টিকে থাকতে সমর্থ হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষার উদ্দেশ্য এবং উদ্যোগের পিছনে একদিকে যেমন কোম্পানির সরকারের নৈতিক দায়িত্ববোধের তাগিদ ছিল, তার চেয়ে অধিক ছিল নিজেদের প্রয়োজনে কিছু সংখ্যক ভারতীয় শিক্ষিত কর্মচারী তৈরি করা। ভারতীয় প্রশাসন সঠিকভাবে চালাবার জন্য ভারতীয়দের প্রয়োজন। ভারতীয়দেরকে ছাড়া নিপুণভাবে রাষ্ট্রীয় কাজকর্ম পরিচালনা করা সম্ভব ছিল না, যেটি ব্রিটিশ শাসকরা বুঝতে পেরেছিল। ইংরেজ কর্মচারীর স্থলে ভারতীয়দের নিয়োগ করলে অর্থনৈতিকভাবে খরচ লাঘব করা সম্ভব ছিল। তাছাড়া এই দেশীয় জনগণের জনপ্রিয়তা অর্জন করাও একটি কারণ ছিল। পূর্বের কি শিক্ষা ব্যবস্থা ছিল, চলো আমরা সেটি একটু আলোচনা করি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ভারতীয় শিক্ষা বিস্তারের পূর্বে এদেশে মোগল আমলের 1526 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু ছিল। এ সময় মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ই দুটি ভাষায় শিক্ষা লাভ করত।
মুসলমানগণ ধর্মীয় ক্ষেত্রে আরবি এবং সরকারি ক্ষেত্রে ফার্সি শিখত এবং তারা মক্তব মাদ্রাসায় পড়ালেখা করত। অপরদিকে হিন্দুরা ধর্মীয় ক্ষেত্রে, সংস্কৃতি ও সরকারি ক্ষেত্রে ফার্সি শিখত এবং তারা টোলে শিক্ষা লাভ করত। অধিকাংশ মাদ্রাসা ও টোল ও স্থানীয় রাজাদের বরাদ্দকৃত নিষ্কট জমির ও ব্যক্তিগত অনুদানের আয়ের উপর পরিচালিত হতো। ওয়ারেন হেস্টিংসের পদক্ষেপ। স্থানীয় কর্মকর্তা ও দেশীয় লোকদের প্রচেষ্টায় ওয়ারেন হেস্টিংসের সময় কোম্পানিগুলো সরকার এদেশে শিক্ষা বিস্তার ও উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করে। ফলে 1781 খ্রিস্টাব্দে মোল্লা মজিদউদ্দিনের উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তাছাড়া 1791 খ্রিস্টাব্দে একটি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। সালটি হবে 1791। 1791 খ্রিস্টাব্দে একটি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এ সমস্ত মাদ্রাসা ও কলেজ আরবি, ফার্সি ও সংস্কৃতির সাথে সাথে ইংরেজিও প্রচলন করা হয়। ভারতীয়দের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে কোম্পানি 1813 খ্রিস্টাব্দে 1 লাখ টাকা বরাদ্দ করেন। কত খ্রিস্টাব্দে? 1813 খ্রিস্টাব্দে 1 লাখ টাকা। সে আমলে 1 লাখ টাকা মানে বুঝো? চিন্তা করতে পারো 1 লাখ টাকা কি পরিমাণ টাকা? সামান্য সংখ্যক উচ্চ শ্রেণীর ভারতীয়কে শিক্ষিত করে ইংরেজদের অনুগত এজেন্ট তৈরি করাই ছিল এর উদ্দেশ্য। ভারতীয়দেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করাতে পারলে তাদের খরচ অনেক কমে আসতো এবং তাদের অনেক লাভ হতো। সব দিক দিয়ে বিবেচনা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দেরকে ইংরেজি শিক্ষায় বাধ্য করতে চাইল। জনশিক্ষা সাধারণ কমিটি গঠন। 1813 খ্রিস্টাব্দের শিক্ষা নীতিমালা বাস্তবায়নের জন্য কোম্পানি সরকার উইলসনের নেতৃত্বে জনশিক্ষা সাধারণ কমিটি নামে একটি কমিটি গঠন করে। কি কমিটি? জনশিক্ষা সাধারণ কমিটি। শিক্ষার্থীরা তোমরা বিশেষ বিশেষ পয়েন্টগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? ওয়ারেন হেস্টিংস কে ছিলেন, তারপর হচ্ছে জনশিক্ষা সাধারণ সমিতি কি, এগুলো তোমাদেরকে ছোট প্রশ্ন উত্তর করতে সাহায্য করবে। 1813 খ্রিস্টাব্দে শিক্ষা নীতিমালা বাস্তবায়নের জন্য কোম্পানি সরকার উইলসনের নেতৃত্বে জনশিক্ষা সাধারণ কমিটি নামে একটি কমিটি গঠন করেন। আমি আবার বললাম এই কথাগুলো, তোমরা শুনো। উইলসন হিন্দু ও সংস্কৃতি কলেজের জন্য প্রচুর অর্থ বরাদ্দ করেন, কিন্তু মাদ্রাসার জন্য কোনো অর্থ বরাদ্দ করেন নাই। পরে কমিটির সুপারিশ ক্রমে 1816 খ্রিস্টাব্দে সংস্কৃতি কলেজে উচ্চ ইংরেজি শিক্ষার ব্যবস্থা করা হয়। ইংরেজি শিক্ষার উদ্যোগ। সরকারি সাহায্য ও রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় 1817 খ্রিস্টাব্দে শুধুমাত্র ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান প্রসারের জন্য কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। তাছাড়া দিল্লি, কলকাতা ও আগ্রায় 3টি সংস্কৃতি কলেজ প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসায় সরকারি ভাষা হিসাবে ইংরেজি প্রচলন কলকাতায়। কলকাতা মাদ্রাসাকে 1829 খ্রিস্টাব্দে আরবির সাথে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়। 1834 খ্রিস্টাব্দে কমিটিতে শিক্ষার মাধ্যম সম্পর্কে বিতর্ক দেখা দিলে এক দল প্রাচ্য ও অন্য দল পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করে। ফলে ভারতের শিক্ষা খাতে বরাদ্দকৃত টাকা শুধু ইংরেজি শিক্ষা ব্যয় হতে থাকে। অপরদিকে 1837 খ্রিস্টাব্দে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজিকে সরকারি ভাষায় রূপ দেওয়া হয়। ফলে অধিকাংশ মুসলমান কর্মচারী চাকরিচ্যুত হয়। ফলে দেশের আর্থিক অবস্থাও একটু অবনতির দিকে যেতে থাকে। লর্ড বেন্টিংয়ের প্রচেষ্টা। শিক্ষার রূপরেখা নির্ণয়ের জন্য বেন্টিং উইলিয়াম এডামকে নিযুক্ত করলে এডাম একটি অর্থপূর্ণ রিপোর্ট পেশ করেন। তার মূল বিষয় ছিল শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা। অতঃপর বেন্টিং এর প্রচেষ্টায় কলকাতায় একটি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বোম্বেতে এলব্রিজ স্টোর্স ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তিনি শিক্ষা খাতে 10 লাখ টাকা বরাদ্দ করেন। কত লাখ টাকা? 10 লক্ষ টাকা তিনি শিক্ষা খাতে বরাদ্দ করেন। তারপরে কি হয়? শিক্ষা পরিষদ গঠিত হয়। 1842 খ্রিস্টাব্দে শিক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের জন্য জনশিক্ষা সাধারণ কমিটির স্থলে শিক্ষা পরিষদ গঠিত হয়। 1844 খ্রিস্টাব্দে সরকারি চাকরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থা করা হয়।
1849 খ্রিস্টাব্দে সর্বপ্রথম নারী শিক্ষার জন্য কলকাতায় একটি মহিলা কলেজ স্থাপিত হয়। 1849 খ্রিস্টাব্দে নারীদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য কলকাতায় একটি মহিলা কলেজ স্থাপিত হয়। 1835 খ্রিস্টাব্দে ঢাকাতে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1844 খ্রিস্টাব্দে ঢাকা কলেজের ভিত্তি স্থাপিত হয়। শিক্ষার্থীরা তোমরা জেনে রাখো, 1844 খ্রিস্টাব্দে ঢাকা কলেজের ভিত্তি স্থাপিত হয়। 1844 খ্রিস্টাব্দে সরকার প্রতি জেলায় বাংলা বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্ত অনুযায়ী বাংলা, বিহার, উড়িষ্যার 36টি জেলায় 109টি বিদ্যালয় খোলার ব্যবস্থা করা হয়। চার্লস উডের এডুকেশন ডেসপ্যাচ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে শিক্ষা প্রসারের সবচেয়ে উল্লেখযোগ্য প্রচেষ্টা হচ্ছে 1854 খ্রিস্টাব্দে শিক্ষা নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি চার্লস উডের এডুকেশন ডেসপ্যাচের বিষয়গুলি কি কি সেগুলো আমরা জেনে নিই। বিষয়গুলো ছিল প্রায় 10-11টি। আমি বলছি, তোমরা প্রয়োজন হলে লিখে নিতেও পারো। চার্লস উডের এডুকেশন ডেসপ্যাচের বিষয়গুলো হলো: নাম্বার 1, প্রত্যেক প্রদেশে পৃথক শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা। নাম্বার 2, লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে কলকাতা, মাদ্রাজ ও বোম্বেতে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা। নাম্বার 3, সকল প্রকারের শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। নাম্বার 4, উচ্চ বিদ্যালয়গুলিতে মাতৃভাষা শিক্ষার ব্যবস্থা। নাম্বার 5, কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা। নাম্বার 6, সকল প্রদেশে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু। নাম্বার 7, বেসরকারি স্কুলগুলোকে স্বীকৃতি দিয়ে সরকারি সাহায্য বরাদ্দ করা। 8, শিক্ষা সংক্রান্ত কার্যাবলী সুসংহত করার জন্য শিক্ষা বিভাগীয় ডাইরেক্টর নিয়োগ। গরিব ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা। দিস ইজ নাম্বার 9। 10, ব্যাপকভাবে প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং 11, নারী শিক্ষা সম্পর্কে উৎসাহিত করা। মুসলমানদের উপর কি কি প্রভাব পড়েছিল চলো আমরা একটু দেখে নিই, একটু আলোচনা করে নিই। কোম্পানির শিক্ষানীতিতে মুসলমানদের খুব একটা লাভ হয়নি। রাজ্য হারাবার পর মুসলমানগণ ক্রমে জমিদারি, নিষ্কর ভূমি ও চাকরি হারিয়ে দরিদ্র কৃষকে পরিণত হয়। ফলে মুসলমানগণ ইংরেজি তথা উচ্চ শিক্ষার কথা চিন্তাই করতে পারত না বা পারেনি। 1813 খ্রিস্টাব্দে চার্টার্ড আইন অনুযায়ী শিক্ষা প্রসারের ব্যবস্থা করা হলে অর্থের অভাবে সরকার কর্তৃক গৃহীত ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি অনুযায়ী কলকাতায় 38 হিন্দুরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে একচেটিয়া অধিকার লাভ করে, আর মুসলমানগণ এই সুযোগ হতে বঞ্চিত হয়। হিন্দু ও সংস্কৃতি কলেজের তুলনায় মাদ্রাসা সরকারি সাহায্য ছিল নামমাত্র এবং নগণ্য। মিশনারি স্কুলগুলোর পাঠ্যতালিকা মুসলমানদের গ্রহণযোগ্য হয়নি। তাছাড়া হিন্দু কলেজগুলোতে মুসলমানদের ভর্তির সুযোগ ছিল খুবই সীমিত, ছিল না বললেই চলে। মুসলমানরা প্রতি পদে পদেই ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে নিগৃহীত, অসমাদৃত। 1844 খ্রিস্টাব্দে চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার ফলে ইংরেজি শিক্ষায় অনগ্রসর মুসলমানরা হিন্দুদের সাথে টিকে থাকতে ব্যর্থ হয়। শিক্ষাক্ষেত্রে হিন্দুরা সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা লাভ করে। পক্ষান্তরে মুসলমানরা তা থেকে বঞ্চিত হয় এবং আস্তে আস্তে সর্বশান্ত হয়ে যায়। মুসলমানরা ইংরেজদের জোরপূর্বক ক্ষমতা দখলকারী বিধর্মী বলে মনে করত, তাই তাদের প্রবর্তিত সবকিছুতেই মুসলমানদের অনীহা ছিল। কলকাতা মাদ্রাসার জন্য যে অর্থ ব্যয় বরাদ্দ ছিল তার 3 গুণ সংস্কৃতি কলেজের জন্য ব্যয় বরাদ্দ করা হতো। ফলে শিক্ষকদের অভাবে কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষাক্ষেত্রে ভাটা পড়ে যায়, আর মুসলমানরাও শিক্ষা থেকে ধীরে ধীরে ক্রমে ক্রমে বিমুখ হয়ে যায়। বিভিন্ন আলোচিত যে কারণগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম সেসব কারণগুলো মুসলমানদের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তারা শিক্ষা ও অর্থনৈতিক দিক দিয়ে দিন দিন পেছনে পড়তে থাকে। ব্রিটিশ সরকারের প্রবর্তিত শিক্ষানীতি মুসলিম সমাজ গ্রহণ না করে অশিক্ষিত শ্রেণীতে পরিণত হয়।
ফলে প্রতিযোগিতায় হিন্দুদের থেকে পিছিয়ে পড়ে এবং চাকরি সহ অন্যান্য ক্ষেত্রে মুসলমানগণ সুযোগ সুবিধা বঞ্চিত হয়, যার ফলে ভারতে শত শত বছর রাজত্ব করার পরও মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়। আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতিটা মুসলমানদের জন্য সঠিকভাবে প্রয়োগিত ছিল না। এখানে হিন্দুদের জন্য একচেটিয়া সুবিধা বেশি দেওয়ার কারণে মুসলমানরা ধীরে ধীরে শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং তারা শিক্ষা থেকে সরে আসে। শিক্ষা যেহেতু মানব জীবনের বা রাষ্ট্রীয় জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের সবকিছুর পরিমাপক, তো মুসলমানরা যেহেতু শিক্ষা থেকে সরে আসলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতির কারণে, তখন মুসলমানদের জীবনে উন্নতির দেখা আর মিলল না। ফলে তারা সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক জীবন থেকে পিছিয়ে যেতে লাগলো। তো আমরা দেখলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার শিক্ষানীতি মুসলমানদের জন্য তেমন কোনো সুযোগ নিয়ে বা সুবার্তা নিয়ে আসলো না। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতি পড়ালাম। গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমি দ্বিতীয়বার বলে বলে তোমাদেরকে একটু জোর দিয়ে পড়ালাম। আশা করি তোমরা বাসায় বসে আমার লেকচারটা শুনবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবে, কারণ পরীক্ষাতে আমাদের ছোট প্রশ্নগুলোও কিন্তু থাকে। আরেকটা কথা, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই প্যান্ডামিকের মধ্যেও কিন্তু আমরা যারা তোমাদের শুভাকাঙ্ক্ষী শিক্ষক আছি সবাই চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে অনলাইনে ক্লাস নিয়ে তোমাদের পাঠগুলোকে সহজ করে দেওয়ার জন্য। আমি আশা করব সকল শিক্ষকদের পক্ষ থেকে তোমাদের কাছে এটা বলার জন্য যে তোমরা সবসময় আমাদের গাইডলাইন মেনে চলবে, বিভাগের কথাগুলো শুনবে, বিভাগে যোগাযোগ রাখবে, কি বলে, কখন পরীক্ষা কি, আর আমাদের প্রত্যেক টিচারের ফোন নাম্বার তোমাদের কাছে আছে। প্রয়োজনে তোমরা আমাদেরকে ফোন দিয়ে জানতে চাইবে। আর বাসায় যাই করো না কেন দৈনিক পড়াশোনাটা করবে, বই খুলবে, বই পড়বে, বিষয়গুলো নিয়ে চিন্তা করবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজ এ পর্যন্তই। ভালো থাকো তোমরা সবাই। তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।